সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি বাস্তবতা, যেখানে ফসলি জমি আপনারা নিশ্চয়ই দেখছেন আমন ধান, আর ধানের অবস্থা বলা চলে অনেকটাই ভালো। তবুও পাশের জমিতে ঘাসের আবাদ, আর ঘাসের আবাদ করেই কৃষক এবং ক্ষুদ্র খামারি, তিনি কৃষিকাজও করেন, ক্ষুদ্র খামারিও বটে। তিনি বলছেন ঘাসেই লাভবান। আর এখানকার যে জমি অনেক উর্বর, পাশাপাশি আপনার তুলনামূলক উঁচুও বটে, তবুও ঘাসের আবাদে লাভবানের যুক্তি তিনি নানানভাবে তুলে ধরেছেন। আর কৃষক বলে চলেছেন ধানে লাভবান, যাদের গরু আছে তারাই কেবল ঘাসের আবাদ করে থাকেন। এমনই বাস্তবতার তথ্যচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং বাস্তবতা দেখার লক্ষ্যেই আমার সঙ্গে থাকুন। আশেপাশে তো চতুর্দিকেই শুধু ধানি জমি, ধানের জমি দেখছি, যেখানে আমন ধান চাষ করা হচ্ছে, কিন্তু আপনার এই জমিতে ঘাসের আবাদ কেন? আমি গরুরে খাদ্য খাওয়াই, মুড়া তাজা করি। আমার ধানের থেকে বেশি উন্নত এবং আয়। ঘাস জমিতে আমি মুড়া তাজা করি, গরু করে বিক্রি করি। যেই কারণে আপনি সার্বিক দিক বিবেচনা করে, খরচের দিক বিবেচনা করে দেখছেন ঘাসই আপনি বেশি লাভবান। জি। যদিও এই জমি তো অনেক ঠানি জমি, পাশাপাশি উর্বর জমি, কিন্তু এরপরেও আপনি ঘাসে লাভবান নিজেকে ভাবছেন। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। বাড়ি? বাড়ি 18 বাড়িয়া, 5 নম্বর। কয়টা গরু পালেন? গরু ফালি 4টা। এরই মধ্যে ষাঁড় নাকি গাবি? এর মধ্যে গাবিও আছে, সারও আছে। কয়টা গাবি কয়টা ষাঁড়? 2টা সার, 2টা গাবি। গাবি কি দুগ্ধজাত? না, দুধ ছাড়া, বাছুর ছাড়া গেছে গা। ও বাছুর বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে। বাস্তবতার নিরিখে আপনি গাবিতে লাভবান বেশি নাকি ষাঁড়ে লাভবান বেশি? আছে, গরু মুড়া তাজা করলে গাভীর মধ্যে লাভবান বেশি হয়। দুধ বিক্রি করা যায়, দুধ তাহে বেলা। অঙ্কা তো আমার বাছুরের দুধ নাই গাভীর গরুতে, সারা গেছে, বাছুর বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে গাবিতে দুধ দিয়ে যেমন লাভবান, পাশাপাশি যখন বাছুর বড় হয়ে যায় সে দৃষ্টিকোণ থেকে আপনি বেশি লাভবান হয় ভাবছেন গাবিতে। জি। ষাঁড়ের বেলায় আপনার লাভ কম হওয়ার কারণটা কি? কম অনেক সময় খাদ্যর দাম বেশি, বিভিন্ন খাদ্য খাওয়াই, এই যে ভুসি, ফিট এবং কেয়ার ঘাস, এগুলা খাওয়া আগে দেখতেছি বেশি একটা তেমন লাভবান হয় না। এর জন্য গাভী গরুটা খাদ্য অন্য কম লাগে, খাদ্য ভুসি, ফিট, ঘাসটা বেশি খায় গাভী গরু। এই জন্য দুধের গাভী গরুর মধ্যে একটু লাভ বেশি। আপনি সেই দৃষ্টিকোণ থেকে গাভীর প্রতি মনোযোগী অধিক, কারণ হচ্ছে আপনার এই জমিতে ঘাস অ্যাভেলেবেল এবং ঘাসের আবাদ করে আপনি লাভবান। তবে ঘাস খেয়ে যখন গাভী দুধ অধিক পরিমাণে দেয়, খরচের পরিমাণটাও কম হয়। সেই দিক বিবেচনা করে আপনি ষাঁড়ের চেয়ে গাভীর দিকটা আমার লাভবান বেশি হয়। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে এমন ধরনের কোনো কৃষকের সাথে, এমন ধরনের কোনো খামারির সাথে, যেখানে তারা তাদের বাস্তবতার চিত্র তুলে ধরে। আপনারাও যদি সেই মোতাবেক গবাদি পশু লালন পালন করেন তাহলে লাভবান হতে পারবেন বলেও আমি মনে করি। পাশাপাশি কৃষকদের কাছ থেকে, খামারিদের কাছ থেকে নেওয়া তথ্য মতেও বোঝা যায় ঘাসের আবাদেই লাভ তুলনামূলক বেশি, যে ক্ষেত্রে তারা গাভী লালন পালন করতে পারে। এবং পাশাপাশি কি আপনি এই ঘাস বিক্রিও করে থাকেন? গরুর হাট আছে, বাড়িতে আছে। গরুর হাটও আবার মধ্যে মধ্যে গাছ যখন আমদা হয়ে যায়, জমিতে বেশি দিন থাকে, তাই গাছ নষ্ট হয়ে যায়। ও আপনার বাড়ির পাশে গরুর হাট আছে? গরুর হাট আছে। যখন অধিক পরিমাণে ঘাস হয়ে যায় তখন আপনি এই ঘাসগুলো গরুর হাটে নিয়ে বিক্রি করেন? বিক্রি করি। বেশি আমদানি যখন হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে খেতে, তখন আমরা পাশাপাশি বাজার গরুর হাটে আমরা বিভিন্ন গরুর কাছে, বেহারিরা কাছে বিক্রি করলে গরুরা খাদ্য দেয়। এক কথায় বলা চলে আপনি এই ঘাসকে নিজের গরুর জন্য যেমন খাওয়াতে পারেন, আবার বিক্রিও করে থাকেন। সর্বাধিক বিবেচনা করে আপনি এই ঘাস চাষে লাভবান। জি। আপনি কি মনে করেন অন্যান্য কৃষকরাও যদি আপনার মতো করেই উদ্যোগ গ্রহণ করে ছোট্ট অর্থাৎ ক্ষুদ্র খামার তৈরির ক্ষেত্রে, কিংবা আপনার মোটা তাজাকরণের ক্ষেত্রে, বা
গাভী পাল লালন পালনের ক্ষেত্রে অনাবাদি জমিতে যদি এই ঘাসের আবাদ করা হয় তাহলে তো আরো অধিক লাভবান হতে জি পারে। আরো বেশি হয় মনে হয় লাভবান হবে যদি সবাই আমার মতো করে। আপনি কতটুক জায়গাতে এই ঘাসের আবাদ আমি করেছেন? বর্তমানে 35% জায়গা গাছ আবাদ করি। প্রতি বছর এটা করেন? এটা 12 মাসে আমি প্রতি বছরই করি। পাশাপাশি আপনার এই যে পাশের যে পুকুর, এটা আপনার? জি পুকুরটা আমার। পুকুরের পাশেও আপনি ঘাসের আবাদ জি, করে জি। থাকেন। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন আসলে তিনি পুকুরের পাশেও ঘাসের আবাদ করে থাকেন। পুকুরে লাভবান কেমন মাছ চাষে? পুকুরে লাভবান বলতে আমার অল্প জায়গা, ছোট একটা পুকুর। কত শতাংশ? এটার মধ্যে প্রায় 27% জমি পুকুরটা। পুকুরে বিভিন্ন 12 জাতের মাছ আমি এটা করি। শুধু এটা অল্প কিছু, বেশি একটা তেমন আবাদ করতে পারি না। এটা খাওয়ার লাগিয়া নিজের পারিবারিক খাদ্যর লাগে নিজের জন্য এটা আমি চাষ করি। কিন্তু চতুর্দিক মিলে বলা চলে যে পুকুরের আশেপাশেও আপনি ঘাসের আবাদ করেছেন গরু লালন পালন করার জি। জন্যেই। আপনি ঘাস চাষি লাভবান। এটি আমার মূল পেশাটা এটা। সম্মানিত দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এই ধরনের ক্ষুদ্র খামারি এবং কৃষক আছেন তারাও এ থেকে শিক্ষা নিন, ঘাস চাষে কীভাবে অধিক পরিমাণে লাভবান হওয়া যায়, পাশাপাশি গরু লালন পালন করে। বড় ভাই, এই ধানি জমি কি আপনাদের? হ্যাঁ আমার। এই ধানি জমিতে আপনার ধান করে লাভবান বেশি নাকি এই যে পাশের জমিতে ঘাস, এই ঘাস আবাদ করে লাভবান বেশি? যার গরু আছে তার লাগি লাভ, আর যার গরু নাই তার লাগি লাভ না, তার দান হই লাভ। ও যাদের গরু আছে তাদের জন্য ঘাসে লাভবান, হ্যাঁ লাভবান। আর যাদের গরু নেই তারা তো আসলে ঘাসের আবাদ করে না, নাকি বিক্রির উদ্দেশ্যে করে? না না গুরু গুরু গরু বাবা। যাদের গরু আছে তারাই শুধু ঘাসের আবাদ করে, হ্যাঁ হ্যাঁ গুরু আর বিক্রির উদ্দেশ্যে এককভাবে কেউ না 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 করে ঘাস চাষ করে না। না। আপনার নাম? আমার নাম জি। রাজা বাহারুদ্দিন। আপনার নাম? মোহাম্মদ কামাল হোসেন। এবছর কতটুক জমিতে আপনি ধান কয় হেক্টর? আবাদ করছেন? প্রতি মনে করেন 100%। 100%। আপনি কতটুক জমিতে করেছেন? আমি 35%। 35। আপনার নাম? মোহাম্মদ কামাল হোসেন। দুজনের বাড়ি কি এই এলাকায়? জি এই এলাকার নাম কি? সাজনপুর আটর বাইরে। এ ধরনের বাস্তবতা জানতে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা সকলের তরে। আল্লাহ হাফিজ।